উপস্থিত হবেন মোহতারাম প্রধান অতিথি বিষয়ের চরমনায় কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় ভাইরা। গত 5 তারিখে 15 বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। আওয়ামী লীগ মনে করেছিল প্রশাসনের একটুদের দলীয়করণ করে 2041 সালের স্বপ্ন দেখেছিল। ওদের জুলুম এবং নির্যাতনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে কাঠুরিয়া জনগণ ফুঁসে উঠেছিল। আর বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুরা নিজের জীবনের টানা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে একটি নতুন করে স্বাধীনতা উপহার দিয়েছে। বন্ধুগণ, বিষয়ের চরমনায় শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে সক্রিয় ছিলেন আমাদের ভাইয়েরা, জীবন দিয়েছেন। আর আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর দেশ থেকে পালানোর মধ্য দিয়ে বাংলাদেশের যারা শাসন করবে তাদের একটি মেসেজ, সেটা হলো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত বড় শক্তিশালী হোক ক্ষমতায় থাকা যায় না। আজকে এই সরকারের পতনের পরে আমাদের মুক্তিগামী শান্তিগামী জনতার নয়ন মনে পেশায় চরমনায় 9টি দাবি করেছেন। 2টি দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। একটি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, আর একটি হলো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার মধ্যে একজন আইন নিতে হবে। 2টি দাবি পূরণ হয়েছে, বাকি 7টি দাবি। তার মধ্যে একটি অন্যতম দাবি হলো এতদিন যারা গণহত্যা চালিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদের বিচার করতে হবে। এই যে তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে, ওরা নিজের ভোট এখন পর্যন্ত দিতে পারেনি। কাজেই নিজের ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। আগামী দিনে কোন সন্ত্রাস এবং ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী দিনের সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো, কর্মসূচি পালন করবো। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দ্বিতীয় স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এক বিশাল জালিমের কবল থেকে, স্বৈর শাসকের কবল থেকে, ইসলামের দুশমন থেকে, হিন্দুত্ববাদের কয়েকটা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে। ফেরাউনের মোকাবেলায় যেমন মুসা এসে ফেরাউনের পতন হয়েছে, নমরুদকে পতন করার জন্য যেমন মশা এসে নমরুদকে চির বিদায় করেছে, আবু জাহেলকে পতন করার জন্য, নিঃশ্বাস করার জন্য সত্য মুআজ এবং মাআজ যেমন ভূমিকা রেখেছে, এই জগৎ পাথরের মতো সৈন্যশাসক খুনি হাসিনাকে পতনের জন্য এক কোটাকে কেন্দ্র করে ছাত্র জনতা ফুসলাতে বিনয় নিয়েছে। আমি পালাই না, আমি পালাই না। আজকে আওয়ামী সন্ত্রাসীদের কোথায় রেখে কোথায় গেলেন? এত ভালো ভাবনা, এত জুলুম ভাবনা, কত লাশ রক্ত ঝরিয়েছেন, কত খুন করেছেন,
নিউজ পেয়েছিলাম মাত্র 21 জনের পত্রিকা এসেছে, যার চোখের সামনে দেখলাম 200-র উপরে হবে যাদেরকে গোসল করে নেই, যাদেরকে জানাজাও দেয় নাই, যে কবরে হত্যা করা হয়েছে, বেআইনি করে হত্যা কবর দেওয়া হয়েছে। কত শিশুদের মেরেছেন, কত মা বোনের খাপুরখানি করেছেন, কত রাজনৈতিক নির্যাতন করেছেন। বিএনপি বাদ যায় নাই, জামাত ইসলাম শিবির বাদ যায় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদ যায় নাই, ওলামায়ে কেরাম বিদেশের বাদ যায় নাই। সর্বসাধারণ তারা নির্যাতনের নিষ্পেষণের শিকার হয়েছে। এই জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। সর্বোপরি যাই হোক, পরিবর্তন হয়েছে, আমরা খুশি। বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিতে হবে। আমি ছাত্র নেতাদেরকে ধন্যবাদ জানাই, তারা গতকাল 2 জন শপথ দিয়ে বলেছেন যেহেতু নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা মেসেজ দেব, এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের সাথে রাজনৈতিক দলের সর্বপ্রথম শেখের চরমরাই, বিশ্বের চরমরাই নেতৃত্বে আমরা ময়দানে আসলাম, ময়দানে আসি। কয়েক হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, 15 জনের উপরে আমাদের নিজস্ব কর্মী শাহাদাত বরণ করেছে। সুতরাং বলবো, যেহেতু আমরা ইসলামের ব্যানার আছি, আমাদের টোটাল মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে হবে। এক দুর্নীতিবাজ আমরা মুক্ত হয়েছি, এক চালান থেকে মুক্ত হয়েছি। আমরা কোনো নির্যাতন নিষ্পেষণ অন্যায় বিচার সুদ ঘুষ বঞ্চনা দেখতে চাই না। এই প্রোগ্রামকে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা দিতে পারে যেহেতু ইসলাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই হিসাবে এই বাংলাদেশকে ইসলামের রাজ্যে পরিণত করার জন্য আমাদের সবার সবাইকে ধন্যবাদ। পাশাপাশি টোটাল দেশবাসীকে অনুরোধ করতেছি, শান্ত থাকুন, দেশকে রক্ষা করুন, ইসলাম অনুমোদন দেশের জন্য বিশ্বের চরমরাই নেতৃত্ব সহ বিকল্প নাই, বিকল্প নাই। হাত পাখার বাতাসে সবার অবিচার জুলুম নির্যাতন চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত ঘোষিত 9 দফা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের মহতরাম সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, এদেশের ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ্য বীর সিপাহ সালার হযরত পীর সাহেবুদ্দিন চরমরাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহেখ চরমরাই, মহাসচিব নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা নমরুদের শাসন দেখি নাই, ফেরাউনের শাসন দেখি নাই, সাদ্দাতের শাসন দেখি নাই, কিন্তু বিগত 16 বছরে আমরা শেখ হাসিনার শাসন দেখেছি। আজকে ইতিহাসের ভয়াবহ নৃশংসতা চালিয়েছে বিগত 16 বছরে আওয়ামী সরকার। সেই 16 বছরের প্রশাসনের পতন হয়েছে, আর খুনি হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
আজকে ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তাদের কোঠা সংস্কার চেয়েছিল, কিন্তু এখন পুরো রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু কোঠা সংস্কার নয়, এখন পুরো দেশ সংস্কার করা হবে। প্রিয় ভাই আমার, আজকে যেই বৈষম্য সমাজের রন্ধে রন্ধে ঢুকেছে, আজকে আমরা পুরো দেশ থেকে সেই বৈষম্যকে আমরা দূর করব ইনশাআল্লাহ। সোনালী ভাই আমার, আজকে আওয়ামী লীগ সারা দেশে যেমনি পুরো দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল, এখন যদি কোন শক্তি মনে করে লেভেল চেঞ্জ করে দিবে, আওয়ামী লেভেল ছিল এখন অন্য লেভেল হবে, এইটা দেশের ছাত্র জনতা করতে দেবে না। আমরা রাষ্ট্র শক্তির জন্য আন্দোলন করেছি, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করেছি, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার করব। আজকে যে বৈষম্য সর্বত্র চলেছে, আমরা বৈষম্যহীন একটা জাতীয় উপহার দেব। প্রিয় ভাই আমার, আজকে যারা মনে করছেন আওয়ামী লীগকে দাঁড়িয়ে তারা চাঁদাবাজির সেই স্পটগুলো দখল করবেন, আপনারা তা ভুলে যান। চাঁদাবাজি এদেশে চলবে না, কোনো প্রকার চাঁদাবাজি আর চলবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষকে আমরা চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বৈষম্যহীন জাতীয় উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে সজাগ এবং সতর্কতার জন্য উদাত্ত আহ্বানকারী আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমনাই, উপস্থিত রয়েছেন আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য কেন্দ্র নগর নেতৃবৃন্দ সহ সংগ্রামী দেশবাসী। আজকে যে সমাবেশ আমরা করছি, এই স্থানে এবং ঢাকার রাজধানীর আরো বিভিন্ন স্থানে আমরা ইতিপূর্বে আরো বড় বড় সমাবেশ করেছি, কিন্তু আজকের সমাবেশটি একটি ব্যতিক্রম ধর্মী সময় এবং পরিবেশে হচ্ছে। আজকের সমাবেশে এমন সময় আমরা সমাবেশ করছি, যেই সময় মাত্র কয়েকদিন আগে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফেরাউন সরকারের পতন ঘটিয়েছে। এই সরকারের পতন ঘটানো হয়েছে এমন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্য উদ্দেশ্যের কথা আরো 37 বছর আগে আমাদের মরহুম পীর সাহেব চরমনাই বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক নেতা আছে, কিন্তু নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন গঠন হয় 1987 সালের 13ই মার্চ, তিনি বলেছিলেন এই দল গঠন হয়েছে প্রচলিত রাজনীতি করার জন্য নয়, শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আমাদের স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন অভ্যুত্থান ঘটিয়েছে, তার একদিন দুই দিন আগেও যারা আওয়ামী লীগের মিছিল করেছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, তারা অভ্যুত্থানের পরে তাদের পোশাক পাল্টিয়ে অবস্থান পরিবর্তন করে ছাত্র জনতার মাঝে স্থান নিয়েছে, তারা ভোট পাল্টিয়েছে। কিন্তু তারা ভোট পাল্টিয়েছে, তাদের চেহারা আমরা চিনি। তারা ছাত্র আন্দোলনকে বিরোধিতা
ছিল, এখন আবার তাদের পক্ষে কথা বলে, এই সব দালালদেরকে আমাদের চিনে রাখতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও যেই কথা বলেছে, এখনো সেই কথা বলে, আগামীতেও একই কথা বলবে। আমাদের টার্গেট হলো এই দেশে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শুধু নেতার পরিবর্তন নয়, এদেশের নীতির পরিবর্তন না হলে এদেশের রাজনীতিতে এবং রাষ্ট্রে আমূল সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষের কোনদিন শান্তি আসবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বেও যে কোনো সভা সমাবেশ শুধু রাজনৈতিক সমাবেশ নয়, একটা যদি ধর্মীয় সমাবেশ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, শোক সভা যদি করতে যান, তাহলেও পুলিশের পারমিশন লাগতো। শুধু পারমিশন নয়, পুলিশের পারমিশন আনতে গেলে তারা বলতো যে আপনাদের এমপি সাহেবের সিগনেচার লাগবে, অনেক এলাকায় বলতো চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগবে। এই দেশের মানুষকে কথা বলার অধিকার দিয়েছে সংবিধান। কেন চেয়ারম্যান, এমপি এবং পুলিশকে হাতে পায়ে ধরে আমাদের কথা বলতে হবে? তাহলে দেশের গণতন্ত্র কিসের, মানুষের অধিকার কোথায়? সুতরাং সর্বপ্রথমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। অনেক ঘটনা আপনারা দেখেছি, শুধু সভা সমাবেশ নয়, একজন মানুষ তার মনের ব্যথা ব্যক্ত করেছে সরকারের কোন একটা নীতির বিরুদ্ধে, ফেসবুকে একটা লাইন লিখেছে সরকারের বিরুদ্ধে, পুলিশ খুঁজে খুঁজে তাকে বাড়ি থেকে ধরে এনে নির্যাতন চালিয়েছে, তাকে মামলা দিয়েছে, তাকে জেল খাটিয়েছে। এটা কোন সভ্য দেশ ছিল না এতদিন। গত 15 বছর এদেশের মানুষ অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষার স্থান থাকে বিচারালয়, সেই বিচারালয়ের কথা যদি বলতে হয়, যে এদেশের বিচারাঙ্গন গুলো ছিল আওয়ামী লীগের বৈঠকখানা। বিচারকরা কোন বিচার দিতে গেলে আসামি আইন অনুযায়ী বিচার করতো না, তারা বিচার করত চেহারা দেখে দেখে, এবং আওয়ামী লীগের অ্যাডভোকেট, সরকারের অ্যাডভোকেট কি বলে সেটা দেখে তারা বিচার করত। আওয়ামী লীগের লোক হলে তাদেরকে 7 খুন মাফ করে দেওয়া হতো, আর সাধারণ মানুষ হলে তাদেরকে বিনা বিচারে জেল খাটানো হতো, নির্যাতন করা হতো। আয়না ঘর এবং টিভি অফিসে এগুলোর এখনো পর্যন্ত প্রমাণ রয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, এক ফেরাউন শাসিত সরকারকে আমরা পতন ঘটিয়েছি, আবার যদি একই ধরনের ভিন্ন মোড়কে ভিন্ন শাড়ি পরিয়ে আরেকজনকে আনা হয়, যিনি আবার একই কায়দায় একই স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হবেন, এই ধরনের শাসন আমরা চাই না। এই দেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি চায়। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সময়টা থাকবে, এই সময় পুরোটা সময় এই দেশের রাজনীতিতে সংস্কার আনবে, এই দেশের আইনের সংস্কার আনবে, বিচারালয় সংস্কার আনবে, এবং মানুষ যাতে ভোট দিতে পারে শান্তি মতো সেই ব্যবস্থা করবে। এরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা তাদের নিজেদের আখের বসাবে না, তারা এই দেশের জনগণের জন্য, এই দেশের মাটি মানুষের জন্য কাজ করবে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষে কাজ করবে। এজন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই। বিপ্লব হয়েছে, এখন আমাদের কাজ শেষ হয়নি, সেদিনই আমাদের কাজ শেষ হবে, যেদিন একটি সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে সদা সতর্ক এবং সজাগ থেকে রাজপথে আপনাদের সতর্ক অবস্থান আশা করে সাংগঠনিক ভাবে মজবুতি অর্জন করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে
উপস্থিত, দীর্ঘ দুঃশাসনের শেষে উদ্ভাসিত, উল্লাসিত দেশপ্রেমিক ইমানদার প্রিয় ভাইয়েরা, আজকে মঞ্চে পিসের হুজুর কিছুক্ষণ পরে আসবেন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, মহানগর দায়িত্বশীল বৃন্দ এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রিয় ভাইয়েরা, একটি অবিশ্বাস্য ঘটনা গত আমরা এক মাসে পর্যবেক্ষণ করলাম, যা আমাদের সামনে বাস্তবায়িত হয়েছে। আজ থেকে এক সপ্তাহ আগেও আমাদের সংখ্যায় ছিল কি হবে, কত লাখের উপর দিয়ে এই বিগত সরকার তার ক্ষমতায় থাকার চারিতার্থ বাস্তবায়ন করবে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, এ যেন বিনা খেলাতেই আমরা আমাদেরকে বিজয়ী করেছে। প্রিয় ভাইয়েরা, এটা মনে রাখতে হবে, কোন জালিম শাহী শিকড় গভীরে যায় না। আজকে এই ক্ষেত্রে বিগত সরকার হয়তো মনে করতে পারে কারা করছে, তারা হয়তো বলবে কারা করে দিয়েছে, পদ্মা সেতু তারা করে দিয়েছে, ইলিমিটেড এক্সপ্রেসওয়ে তারা বলবে যে আমরা এটা করেছি। তোমাদের এত অবদানের পরে জনগণ তোমাদেরকে এইভাবে বিনা বলে তোমাদেরকে বিনা খেলাতেই পরাজিত করবো কেন? কারণ তারা জনগণের সেন্টিমেন্ট বুঝার কখনো চেষ্টা করে নাই। আমরা দাবি করেছি, এই আওয়ামী শাসনে শুরু থেকেই আমাদের দাবি ছিল সংবিধান থেকে আল্লাহর নাম বল উচ্ছেদ করা যাবে না, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস বহাল রাখতে হবে। জনগণের সেন্টিমেন্ট তারা বোঝার চেষ্টা করে নাই। তারা হাইকোর্টে মূর্তি বসিয়েছিল, জনগণের সেন্টিমেন্ট তারা বোঝার চেষ্টা করে নাই। তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অভিভাবকরা আমরা রাজনীতিরা কোনো মাঠে এনেছি, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য তারা বোঝার চেষ্টা করে নাই। এইভাবে একের পর এক জনবিরোধী কার্যকলাপের মাধ্যমে তারা নিজেদেরকে জনবিচ্ছিন্ন রূপে তৈরি করেছিল। সেই কারণে এত বিশাল অবকাঠামো করার পরেও তাদের জন্য কোনো শিকড়ই নেই। বিশাল বড় গাছ, মাটিতে কোনো শিকড় নেই, সামান্য ধাক্কা নেই তারা পড়েছে। প্রিয় ভাইরা, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সকল রাজনীতিবিদদেরকে শিক্ষা নিতে হবে। আজকে এই বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু আজকে স্মরণ করতে চাই আমার সেই প্রিয় আবু সাইদকে, যার অবদানে আজকে আমরা এভাবে মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলতে পারছি। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশে লাশের রাজনীতি চলে, 3 লক্ষ লাশ হয়ে যায় 30 লক্ষ শহীদ। আমরা বলতে চাই, এদেশে কত মানুষ এই স্বৈরাচার বিরোধী এই জুলাই গণঅভ্যুত্থানে কত মানুষ জীবন দিয়েছে, তাদের সঠিক সংখ্যা আপনি বের করেন। অনেক মা আজকে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন কবরস্থানে শত শত লাখ ডলার স্থাপন করা হয়েছে। আমরা এই প্রযুক্তির এই যুগে আমরা কোনো মাকে তার সন্তানের সন্তানবিহীন অবস্থায় কান্নারত অবস্থা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে কত লাখ নিহত হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, তার সংখ্যা বের করে তাদের যথাযথ মর্যাদা দানের ব্যবস্থা করে। সাথে সাথে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি আহ্বান করব। এদেশের মানুষের বড় আবেগের জায়গা হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে সদচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে আসুন। আমরা বলতে চাই, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, নীতি নৈতিকতা ঠিক রেখে আমরা বিশ্বমানের ব্যক্তি তৈরি করতে সক্ষম। যেমন আজকে বাংলাদেশে একজন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার আউটপুট। সুতরাং আমরা বলতে চাই, এই তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে দ্রুতই পরিবর্তন করতে হবে।
সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি বিশেষ পরামর্শ, এদেশের রাজনীতিতে ভোটের ময়দানে হানাহানি বন্ধ করতে ঈশ্বর চরমনায়ের যুগান্তকারী পদক্ষেপ পরামর্শ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা ভোট হবে প্রতীকের কোনো ব্যক্তির না। এইভাবে যদি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো হানাহানি যেমন থাকবে না, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের মতামতের মর্যাদা দেওয়া হবে। আগামী দিনে ঈশ্বর চরমনায়ের আগত যে কোনো আহ্বানে সবাই স্বতঃস্ফূর্ত সাড়া দিব। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। 2024 সালে যে স্বাধীনতা আমরা লাভ করেছি, আমরা ধর্মের সাথে বুক ফুলিয়ে বলতে পারি ইসলামী আন্দোলন সে স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক ছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন এই বাংলাদেশকে জাহান্নামে পরিণত করে রেখেছিল। আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্কিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ, তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্কিম রুলার তাদের উপর চালিয়েছিল। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জঙ্গি খেলার জঙ্গি গ্রাম জঙ্গি নাম দিয়ে ফাদাইলে আমল বইকে জঙ্গি বই বলে, কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে, বাংলাদেশের টেকনোলজি থেকে পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসা ছাত্র আলেমদেরকে আওয়ামী দুঃশাসন জঙ্গি টেকনোলজি গ্রেফতার করে রেখেছে। একজন হিজবুল্লাহ এই 15 বছরে যে আওয়ামী লীগের নেতারা, যে আওয়ামী লীগের মুসলিমরা, যে আওয়ামী লীগের নেতারা মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম মুহতামিমকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের আওতায় না আনেন, সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না। আমি বাংলার আলেমকে বলবো, এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই? আমি একটা কথা বলে শেষ করছি। আপনারা মাহফিলের কথা বলবেন, আপনারা মসজিদের কথা বলবেন, আপনারা জুমার খুতবায় কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, সার্বভৌমত্বের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, জিহাদের কথা বলেন। যদি কেউ আপনাদেরকে পাঠাবে জুতা দিয়ে ভিডিও মসজিদে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উত্তরে আয়োজিত আজকের বিশাল সমাবেশের সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই আজকে মজলিসে বক্তব্য রাখবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রণী সৈনিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র মেজর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, পুনর্বার স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক রক্ত, অনেক জীবনের বিনিময়ে আমাদের মাথার উপরে বসে থাকা এক রক্তকে যায়নি, আপনাদের আন্দোলনে করে চোরের উপর দেশ থেকে বলাতে বাধ্য হয়েছে। মানুষ যদি দাম্ভিক হয়, ক্ষমতার উন্মাদ হয়ে যায়, তার শেষ পরিণতি কি হতে পারে এই রক্তকে শেখ হাসিনা তার উৎকৃষ্ট প্রমাণ।
শুধু নিজেই ডুবে যাবে, 14 গোষ্ঠী রয়েছে, নিজেই ধ্বংস হয়ে যাবে, সাঙ্গ পাঙ্গ সব গুলো ধ্বংস করতে গিয়ে সুতরাং আজকে কথা প্রমাণিত, ক্ষমতার বন্ধ দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতার মুখে অন্ধ হয়ে যদি জালেমের ভূমিকা অবতীর্ণ হয়, সময়ের ব্যবধানে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তিও দিয়ে থাকেন। সংগ্রামী ভাই আমার, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে একজন মানুষ, তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে। যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা লুটপাট করে, তারা চুরি করে, তারা কেন্দ্রবাজি করে, দখলবাজি করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, আন্দোলন করে, সংগ্রাম করে এই জুলুমবাজদেরকে আমরা এই কারণে হটাইনি যে এক জালেমের পতন ধরবে আর এক জালেমের পুনর্লাভ করবে। সুতরাং সতর্কতা করে বলে দিতে চাই, বিশ্বের চরমার সৈনিকেরা আদর্শ লালন করে যেখানে অন্যায় সেখানে গর্জে ওঠে। যদি জালেমের ভূমিকায় দ্বিতীয়বারকে অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন, বিশ্বের চরমার সৈনিকদের হাতের গজালে লাঠি কিন্তু হাতে থাকবে না। সারা বাংলাদেশে আমরা নানা রকম মানবতার সংবাদ পাচ্ছি। আবেগের বশীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন, কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করার চিন্তা করবেন না। আমরা শুধু আপনাদের জানান দিতে চাই, আমরা মাটির সন্তান, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার বিশ্বের চরমে সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। সুতরাং ভাইরা আমার, আজকে আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, সরকারি হিসাবে, পত্রিকার হিসাবে 530 জন ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে। জগত্তার পাথরের মতো আমার কোন জালিমদের আমাদের কাছে বসতে না পারে, সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রোহের মাত্রা কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর আগামী দিনে এই দেশ গড়ার আন্দোলনে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় আন্দোলনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে শহীদদের রোহের মাগফিরাত কামনার দাবিতে আজকের দোয়া মাহফিলে, আজকের সমাবেশে মহোদয় সভাপতি, আমাদের আমি হযরত মাওলানা মুফতি সাহেব মোহাম্মদ আলিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দান করবেন, বক্তব্য রাখবেন সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সাহেব মোহাম্মদ ফজলুল করিম জামাত বরকতুল্লাহ আলিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় আলোচনা করতে হবে। আমি শুরুতেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেছি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য, তৃতীয়বার স্বাধীন করার জন্য পতাকা জীবন দিয়েছে। সেই আবু সাঈদ মুক্ত সহ সকল শহীদের রোহের মাগফিরাত কামনা করতেছি। শোকাহত পরিবারকে জামিন করার প্রতিষ্ঠান করেন।
শহীদদের অভাব আল্লাহ তাকে ঢাকানা থেকে পূরণ করেন, অন্তর থেকে অন্তরস্থল থেকে দোয়া করতেছি। যারা অসুস্থ আছেন, হাত অবস্থা হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঙ্গা করতেছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করতেছি। সমাজের বন্ধুগণ, এই দেশ 3 বার স্বাধীন হয়েছে। একবার স্বাধীন হয়েছে 47-এ পশ্চিমাদের থেকে এই জাতি মুক্তি অর্জন করেছে, 71-এ পাকিস্তান থেকে মুক্তি অর্জন করেছে, 2024-এ স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে। 71-এর স্বাধীনতায় ভারত বলে থাকে, তোমরা কি স্বাধীন করেছো? আমরা করেছি, আমরা ট্রেনিং দিয়েছি, অস্ত্র দিয়েছি, বাহিনী দিয়েছি। কিন্তু 2024-এর স্বাধীনতায় ভারত বা অন্য কোন বিদেশি শক্তি এই কথা বলার অধিকার রাখে না। আমরা সহযোগিতা করেছি, আমরা সৈন্য দিয়েছি, অস্ত্র দিয়েছি। এই স্বাধীনতার জনগণের, বাংলাদেশের যুব সমাজের স্বাধীনতা, এই স্বাধীনতা ছাত্রদের স্বাধীনতা, এই স্বাধীনতা নির্যাতিত জনতার স্বাধীনতা। আমি মনে করি যুদ্ধ এখনো শেষ হয়নি, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। আমি ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তারা যে বুঝতে পেরেছে গতকাল কিন্তু শপথ হয়েছে, এই শপথের পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রিটের মাধ্যমে এই শপথকে অবৈধ ঘোষণা করে একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে পারে। আগে থেকেই বুঝতে পেরে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য করেছে। সংগ্রামী বন্ধুগণ, এই ফ্যাসিস্ট হাসিনা যত অপকর্ম করছে, শুধু দোহাই দিয়েছে সংবিধান। সংবিধান এটা নাই, সংবিধানের সেটা নাই, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে আমরা কোনো কাজ করতে রাজি না। তাহলে বোঝা গেল যত সমস্যা ওই সংবিধানের মধ্যে। সরিষার ভিতরে ভূত থাকলে ওই সরিষা দিয়ে ভূত ফুটানো সরল সম্ভব হয় না। সংবিধানের ভিতরে সমস্যা আছে বিধায়ী বারবার এই 55 বছর যাবৎ বাংলাদেশে এই ফ্যাসিজম কায়েম হয়েছে, ফ্যাসিস্ট কায়েম হয়েছে, খুনি কায়েম হয়েছে, দুর্নীতিবাদ দুঃশাসন কায়েম হয়েছে। এই সংবিধানকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বিনির্মাণ করতে হবে। যেরকম কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পরে সেখানে কোনো সংবিধান ছিল না, সেখানে কোনো নীতিমালা ছিল না। এখন পর্যন্ত ব্রিটেনে 70% সংবিধান হলো মুখস্থ, 70% আইন হলো ব্রেনের মধ্যে, লিখিত কোনো আইন নাই। ঠিক তদ্রুপ আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে আবিষ্কার করেছি। আমরা এই বাংলাদেশের আইন, আমাদের সংবিধান আমাদের জেহেন থেকে নতুন ভাবে ঢালিয়ে সাজাতে হবে। তা না হলে মনে রাখবেন, কোনোভাবে যদি ফ্যাসিস্ট আবার ক্ষমতায় আসে, তাহলে যারা আজকে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমার এই ছাত্র এবং যুবকদেরকে সবাইকে ফাঁসিতে লটকানো হবে। এই সংবিধান সেই সংবিধান, তাদের সংবিধানকে এটাকে ঠিক করতে হবে, ঢেলে সাজাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, যুদ্ধ বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত এই শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে আমরা না দেখবো, যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের দুঃখী মানুষের কষ্টে অর্জিত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই পাচারকারী ডাকাতদের বিচার যতদিন আমরা এই জমিনে না থাকবো, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনার বিচার এই জমিনে আমরা না দেখবো, ততদিন পর্যন্ত যুদ্ধ বন্ধ করা যাবে না।
দুঃশাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যুদ্ধ করে স্বাধীন করার পরে আমরা কি দেখলাম? আবার সেই দখলদার, আবার সেই দুর্নীতি, আবার সেই চাঁদাবাজ বিভিন্ন স্থানে জায়গা দখল করতেছে। আমরা কি এই জন্য এই দেশে স্বাধীন করেছি? আমরা কি এই জন্য বুকে তাদের রক্ত ঢেলেছি? এই জন্য কি আবু সাইদ গুলির সামনে বুক পেতে দিয়েছে? না, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যেই সিদ্ধান্তের কারণে আবার এই ফেসিবাদ ক্ষমতা আসতে পারে। কাজে আমি ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা এই রাষ্ট্র বিনির্মাণের কাজের সাথে সম্পৃক্ত, তাদের অনুরোধ করবো, যতদিন পর্যন্ত এই ফেসিবাদের মূল উৎপাদন করা না যাবে, এই ফেসিবাদকে রোধা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের কোনো মেয়াদ নাই। সময় যত লাগে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে বিনির্মাণের কাজে আমাদের নিযুক্ত থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। তার আগে একটা কথা বলবো, সর্বশেষ সবকিছু সংস্কারের পরে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য একটা উপায় আমাদের আমি ঘোষণা করেছেন, সেটা হলো পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতির ইলেকশন। আজকে আমরা দেখেন বাংলাদেশের যারা ইলেকশন করে 30 থেকে 35% ভোটের মাধ্যমে সরকার গঠন করে। একটু সময় নিতেছি। 30 থেকে 35% ভোট নিয়ে তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, বাকি 65 থেকে 70% জনগণ থাকে তাদের বিরুদ্ধে। 30% শাসন 70% মানে না। বাকি যারা 1 ভোটের কারণে ঠকছে, 5 ভোটের কারণে ঠকছে, তাদের সমস্ত ভোটগুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। সেই ভোটের কোনো উন্নয়ন আমাদের দেশে হয় না। আর পিয়ার পদ্ধতি নির্বাচনে মার্কার উপরে নির্বাচন হবে, ভোটের আনুপাতিক হার অনুযায়ী সিট বন্টন হবে। আনুপাতিক হারে যে কয়টা সিট পায় তা নিয়ে সরকারে অংশগ্রহণ করবে। তখন সমস্ত জনগণের সম্পৃক্ততা একটা সরকার কায়েম হবে। এই সরকারের মাধ্যমে এদেশে শান্তি আসা সম্ভব। এই পিয়ার পদ্ধতির বিকল্প আর কিছু নাই। আমি সকলকে আহ্বান জানাবো এবং যারা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে, এই পিয়ার পদ্ধতি থেকে দেশকে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।